ভাই নানমোট তিনটা একটা করে সিনা দিও এই বড় একটা এটা বড় লাও ভাবতেছে চাপের সাথে দেওয়া যে পেঁয়াজ চাপটাকে কিভাবে দিছে আইরন। আচ্ছা আমি নিচেরটা উঠাই ফেলছি। আচ্ছা যাক উঠালাম। মানে তেল কি আপনাদের নিচের দিকে আছে তেলে? আগে বলবেন না যেটা নিচের দিকে তেল আর 500 টাকার তেল নিব, এটা কেমন কথা? খুবই হাস্যকর, রিডিকুলাস একটা প্রাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার বেরোলাম বাইরে। আসলে বাইরে যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোনো আজকে সেকেন্ড দিন। এর আগে একদিন গিয়েছিলাম, সেই দিন বাইক ওয়াশ করতে। সেই বাইক ওয়াশ করার সময় আর কোনো ব্লগ করি নাই বা ভিডিও করি নাই। আসলে তখন গিয়েছিলাম, ভয়ও ছিল, কারণ আকাশ অত্যন্ত মেঘলা ছিল, যে কোনো সময় বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। তো এর মাঝেই আমি বেরিয়েছিলাম সন্ধ্যায়, এবং সন্ধ্যায় গিয়ে 7:30 থেকে 9:30 প্রায় বাজে তখন বাসায় আসছি। প্রায় 2 ঘন্টা লাগছে বাইক ধুইতে, পলিশ করতে। তো যাই হোক, এরপর আর বেরোনো হয় নাই মোটরসাইকেল নিয়ে। আর এই যে আজকে আবার বেরোলাম, কারণ হচ্ছে যে মোটরসাইকেলে তেল নিতে হবে। আমার তেল আছে প্রায় হাফ ট্যাঙ্কের থেকে সামান্য কম। তো আমি তারপরও চিন্তা করছি ভরে রাখবো। আমি সবসময় ট্যাঙ্ক ভরে রাখি যাতে ঝামেলা না হয়। আর এই স্টিল ট্যাঙ্ক এগুলো আসলে ভরে না রাখলে নাকি মরিচা ধরে যায়, এটা একটা সমস্যা হয়। যাই হোক, আমি যাচ্ছি এখন তেল ভরতে। আর তেল ভরতে যাব হচ্ছে সেই আমাদের বিখ্যাত পাম্প বলতে আমি সিফাত, আমরা সবাই সেটা ক্লিন ফিউল থেকে তেল ভরি। ক্লিন ফিউল হচ্ছে তেজগাঁতে, আর মহাখালীর কাছে। অ্যাকচুয়ালি মহাখালীতে তেজগাঁ দিয়ে যাই আমরা। তো ওখানে গিয়ে তেল ভরবো। এই পাশের স্টেশনগুলো আসলে আমার কখনো ফিউলিং করা হয় নাই। একটা সময় আমাদের আসাদ গেটের কাছে একটা স্টেশন ছিল, নাম হচ্ছে তালুকদার। এখনও মনে হয় আছে, আবার হয়েছে, এটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। তো ওই সময় তালুকদারে, আজ থেকে অনেক বছর আগে, সেটা কত সালের কথা বলছি, 2007-8 এরকম সময়, মেবি এরকম একটা সময়। তখন তালুকদারে কিন্তু ভালো তেল পাওয়া যেত। তখন আমার বাসা থেকে খুব একটা দূর ছিল না, জাস্ট শ্যাট করে একটা টান দিয়ে চলে যেতাম, তেল নিয়ে আসতাম। আর তেল ভালোই ছিল, কখনো প্রবলেম ফেস করি নাই। এরপরে তালুকদার উঠে যায়। তালুকদার উঠে যাওয়ার পরে আমি তেল নিতাম ট্রাস্ট থেকেই তেল নিছি, বহু বছর তেল নিছি ট্রাস্ট থেকে। এবং গত 4-5 বছর ধরে ক্লিন ফিউল থেকে তেল নিচ্ছি। আর ভালোই, ক্লিন ফিউলের তেল ভালোই লাগে। আর এছাড়া তো আসলে তেল স্টেশনের একটা সমস্যা আছে। দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় তেল নেবেন, বিভিন্ন নিম্নমানের তেল দেয়, আর প্রবলেম দেখা দেয় মোটরসাইকেলগুলোতে। বিশেষ করে FI মোটরসাইকেল আরও বেশি হয়। আমি যদি এর আগে কার্বোরেটর ভার্সন চালাইছি বহুত দিন, ওই কার্বোরেটরও খুব একটা মানে বাজে কোনো এক্সপিরিয়েন্স আমার তেমন একটা নাই। যদিও আমি ফিক্সড স্টেশন থেকে তেল নিতাম সব সময়। তারপরও হ্যাঁ, 2-1বার যে হয় নাই তা না, 2-1বার আমার 2-1 জায়গা থেকে তেল নেওয়া লাগছে। আর তখনই আসলে সমস্যাটা ফিল করছি। মানে দেখা গেছে যে কিছু পারফরমেন্স খারাপ হয়ে গেছে মোটরসাইকেলে। যেমন আমাকে একবার বলছিল মিস্ত্রি যে আপনার এখানে সমস্যা করতেছে। আগে তখন আমি এই NS-এরও আগে যে এক্সপ্লোর চালাইতাম, তখন বলছে যে একটা সমস্যা করতেছে এটাতে, বিকজ অফ ইঞ্জিন ধাক্কাচ্ছে, কারণ হচ্ছে আপনার তেল খারাপ পড়ছিল। তো যাই হোক, সেটা একটা সময় ছিল। এরপর আস্তে ধীরে একটা স্টেশনে ফিক্সড হয়ে যায়। এই যে বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। মানে বাসা থেকে যখন বের হয়েছি তখন বাতাস আর রোদটা কমে গেছে, বেশ ঠান্ডা বাতাস। এখন কিন্তু বিকেলবেলা, আসরের সময়, প্রায় আসর হয়ে আসছে এরকম একটা ব্যাপার। আর এই সময় আকাশ মেঘলা হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে পড়ছে বৃষ্টি। আর আমি কিন্তু রাস্তায় থেমে আমার সেলফোন, ওয়ালেট এগুলো যথারীতি প্লাস্টিকের ব্যাগে ঢুকাই, যে কাঁধে যে ব্যাগটা ক্যারি করি এইটাই ঢুকাই নিছি। এই কাঁধে ব্যাগ ক্যারি করা একটা ঝামেলা, কারণ ঘাড়ের মধ্যে স্ট্রিপটা লেগে থাকে এবং টান খায়। আপনি জানেন মোটর বাইক রাইড করার সময় যে কোনো ওয়েটই কিন্তু অ্যানোয়িং মনে হয়, বাট কিছুই করার নাই। এই যে ঢাকা শহরে বৃষ্টি নামে, এই সময় এই পার্সোনাল বিলঙ্গিংস বাইকে যারা থাকে তাদের জন্য এটা সিকিওর করা খুব সমস্যা হয়ে যায়। বিশেষ করে সেলফোন, তারপরে আপনার এই পকেটে ওয়ালেট থাকলে, তারপর আপনার এই ব্লগিং ক্যামেরা থাকলে, এগুলো তখন পকেটে তো আর ভরা যায় না। তখন দেখা যাচ্ছে এই দেখেন রিক্সা,
বাহ, এই রাস্তাটার মধ্যে রিক্সা কিভাবে চলে আমার আসলে এটা প্রশ্ন। এবং একদম সামনেই দেখেন এখানে ট্রাফিক সার্জেন্ট কিন্তু একটা সিএনজি স্কুটার আটকাইছে সামনে, কথা বলতেছে, কিন্তু তার পাশ দিয়ে কিন্তু সুন্দর রিক্সা চলতেছে, অটো, কোনো সমস্যা নেই। ভাই আসলে সবচেয়ে বেস্ট বা রাজা ট্রান্সপোর্টেশন রাস্তার হচ্ছে অটোই হচ্ছে রাস্তার রাজা এখনকার সময়। তো যাই হোক, যা বলতেছিলাম, এই বৃষ্টির সময় একটা সমস্যা হয়ে যায়, আপনি যদি বিলঙ্গিংস নিয়ে চলেন সাথে এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো, তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েই যায় যে আপনি কোথায় রাখবেন এগুলো। বৃষ্টি যখন শুরু হয়ে যায় হঠাৎ, আপনার এগুলো রাখার জন্য বেশ প্রবলেমেটিক একটা সিচুয়েশন হয়। তো সেই সময় এরকম একটা ব্যাগ থাকলে সুবিধা যে আপনি সব ঢুকায় ফেলতে পারবেন, টুসটাস করে ঢুকায় ফেলবেন। আর একবার ব্যাগে ঢুকায় ফেললে আপনার যদি কোথাও না যেতে হয়, যেমন অফিস বা কোথাও যদি না যেতে হয়, বৃষ্টিতে ভিজলেই কী যায় আসে। আর এই যে এখন দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সিজনে আমি জুতা পরা ছেড়ে দিছি। এই পুরো ট্যুর, এই যে ট্যুর করে আসলাম খাগড়াছড়িতে, এটা কিন্তু একটা রাবারের স্যান্ডেল পরে করে আসছি, মানে খুবই আজব ব্যাপার। আমি আগে এই রাবারের স্যান্ডেল পরে বেশি দূর যেতাম না, বাট এইবার আমি গেলাম, কারণ আমারে মাসুদ ভাই অ্যাসিওর করছে, সিফাত অ্যাসিওর করছে, ওরা বলছে যে ভাই এই স্যান্ডেলে কোনো সমস্যা নাই এবং আপনি দেখবেন যে বেশ আরামদায়ক। আর এই আমি যেটা করছিলাম এর আগে ট্যুরে গেলে আপনার গামবুট পরে গেছিলাম। তো এই গামবুট পরে গেলে হয় কি, বৃষ্টি লাগে না, কিন্তু দেখা যাচ্ছে যে পায়ের মধ্যে এমন গরম সৃষ্টি হয় পরে, বৃষ্টিটা যখন থেমে যায়, রোদ পড়লেই পা মনে হয় একদম সেদ্ধ হয়ে গেছে ভিতরে। তো যাই হোক, ওরা সলিউশন দিল যে ভাই এই স্যান্ডেল, এবং দেখা গেলো যে এই স্যান্ডেলই আমরা কালেক্ট করলাম সব, দায়িত্ব দেওয়া হলো সিফাতরে, এবং সেই স্যান্ডেল ম্যানেজ হয়ে গেল সবার। তো আমরা কিন্তু ওই রাবার স্যান্ডেল পরেই এবার ট্যুরে গেছিলাম, কোনো বুটও না, কোনো কিচ্ছু না, গামবুটও না, মানে ওইটা পরে গেছিলাম। আর এখন এটা পরেই বেরিয়েছি। সুতরাং যদি এই বৃষ্টি আরও বেড়ে যায়, যদি ভিজে যাই, কোনো সমস্যা নাই, সব কিছু ঢুকায় ফেলছি, জাস্ট এক জায়গায় সাইড হয়ে জাস্ট আমার ব্লগিং ক্যামেরা ঢুকায় ফেলবো, বাস। দেখেন কি সুন্দর বাতাস এই গাছটার মধ্যে খেলা করতেছে, আমি কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো আমার কাছে। সেই যে পাহাড়ের স্মৃতি মনে পড়ে গেছে, পাহাড়ের উপর গাছে এরকম বাতাস পাঁচবার, তখন পাতাগুলো ঝিরিঝিরি করে। তো প্রাকৃতিক দৃশ্য কিন্তু সব জায়গায় আছে। আসলে আমরা অনেক নগরায়নের মধ্যে বাস করি, মানে নগরায়ন হচ্ছেই প্রতিদিন। তো এই যে প্রতিদিন যে নগরায়ন হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু প্রকৃতি হারায় যাচ্ছে আমাদের কাছ থেকে, এটাই সমস্যা। গাছগুলোকে আমাদের আসলে হারায় যেতে দেওয়া উচিত না। আমরা যত পারি গাছ লাগাবো, এটা আসলে কিন্তু আমাদের উচিত যত পারি আমরা গাছ লাগাবো। এবং মানে সুযোগ পেলেই কোনো একটা জায়গায়, ছোটোখাটো কোনো একটা জায়গা দেখলে, যে জায়গাটা মনে হয় যে হ্যাঁ এটা সাস্টেইন করবে, এটাকে কেটে ফেলবে না, ওই জায়গায় আমরা একটা গাছ লাগিয়ে দেবো। এটা করলে কিন্তু খুব সুবিধা হয়। আমার মনে হয় প্রকৃতি আবার সুন্দরভাবে নিজেকে মেলে ধরবে তেলে। এই যে শহর, এই শহরে কিন্তু প্রকৃতির অনেক অভাব। আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা কিন্তু একদমই নাই গাছপালা, মানে খুব কম। এই যে দেখছেন গাছের আইল্যান্ডের মাঝখানে যে গাছগুলো লাগাইছে, এগুলো কিন্তু ছোট ছোট গাছ। আমি জানি না এগুলো কত বড় হবে, দেখে মনে হচ্ছে ঝাউ গাছের মতো অনেকটা, কি গাছ আমি সঠিক জানি না। আর এখন এইটা তো যাচ্ছি আমরা কাইন্ড অফ লাইক ওভারপাস, এটা ফ্লাইওভার হবে না, এটা ওভারপাস হবে। রেল লাইনের উপর দিয়ে গেছে মনে হয়, তেজগাঁর সাথে কানেক্ট করছে বিজয় সরণি থেকে বের হয়ে, আর মাথার উপর দিয়ে গেছে এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে তো গাছ লাগানোর উপায় নাই। তবে একটা দুঃখের বিষয় যে এক্সপ্রেসওয়ে আমাদের দেশে জাস্ট গাড়ির জন্য, মোটরসাইকেলের জন্য না, মোটরসাইকেল নিয়ে ওঠা যায় না। অ্যাকচুয়ালি যেই অবস্থা হয় চারিদিকে, মানে মোটরসাইকেল উঠলেও মানে অবস্থা মনে আরও খারাপ হয়ে যেত, কারণ এই রেসিং করে একাকার অবস্থা হইতো। তো যাই হোক, এইটা তবুও একটা দুঃখের জিনিস যে এরকম একটা ফ্রি রাস্তা আছে, টাকা দিয়ে চাইলে ওঠা যাইতো, কিন্তু যায় না। বিদেশে অনেক এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ে ওঠা যায়, আবার অনেকগুলোতে যায় না, কিছু কিছু জায়গায় যায় না, বাট মোস্ট অফ দ্য এক্সপ্রেসওয়েতে কিন্তু বিদেশে ওঠা যায় মোটরসাইকেল নিয়ে, কোনো সমস্যা নাই। আর এই যে তেজগাঁ রাস্তায় চলে আসছি, তেজগাঁ রাস্তার অবস্থা দেখতেছেন, মানে কি একটা অবস্থা ভাই, মানে প্রচণ্ড ভিড়। কিন্তু এইখানে এই রাস্তায় এসে আমি কোনোদিন এরকম পাই নাই যে রাস্তা ফাঁকা। এটা হয় নাই ঈদের সিজনও না, মানে এমনকি ঈদের দিন রাতেও হয় নাই। কারণ আমি এমন আছে ঈদের দিন রাতে আমার রিলেটিভের বাসায় স্কাটনে এসে দেখা গেছে যে আমার ওয়াইফকে ড্রপ করে আমি যাচ্ছি, যে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখা গেছে যে মানে এত বিজি এই জায়গাটা, মানে সন্ধ্যার সময় ঈদের দিন সন্ধ্যায় বিজি। বনানীর দিকে যাচ্ছি আমি, এদিকে মানে যাওয়ার সময় প্রচণ্ড একটা জ্যাম ফেস করে তারপরে বেরোতে পারছি।
এই রাস্তা মোটামুটি বিজি থাকে, সব সময় বিজি থাকে, আমি কখনোই খালি পাইনি। এটা একটা এমন রাস্তা। তো যাই হোক, সেই জ্যামে পড়ছি। আর ক্লিন ফুয়েল আরও সামনে মহাখালীর দিকে, মহাখালী যাওয়ার পথে হাতের বাঁয়ে পড়বে। আর চলে আসছি, ক্লিন ফুয়েলে চলে আসছি। দেখি কি অবস্থা হয়। দাঁড়িয়ে গেলাম কিউতে। মানে তেল কি আপনাদের নিচের দিকে আছে তেলে? আগে বলবেন না যেটা নিচের দিকে তেল, আর 500 টাকার তেল নিব, এটা কেমন কথা? খুবই হাস্যকর, রিডিকুলাস একটা কাজ। অবস্থাটা বুঝছেন? তেল 500 টাকার বেশি দিবে না, কারণ তাদের তেল নাই। তো জিজ্ঞেস করলাম যে তেল নাই মানে, বলে তেল নিচে নেমে গেছে, ট্যাঙ্কির একদম নিচে। ওই তেলের মধ্যে গাঁট থাকা, পানি থাকা খুবই স্বাভাবিক। মানে আপনি যখন নাকি দেখবেন যে তেল নিচে নেমে গেছে। আমি কিন্তু দীর্ঘদিন বিদেশে এই গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলাম, এবং কয়েকটা নাম করা গ্যাস স্টেশনের কোম্পানির সাথে ছিলাম আমি, যেমন গালফ অয়েল, তারপর শেল, টেক্সাকো, আমি ছিলাম এদের সাথে। তো আমি জানি তেল যখন নিচে নেমে যায়, একেবারে নিচে নেমে যায়, তখন কিন্তু এই আপনার ময়লাগুলা ক্যাচ করে। এখন বিদেশে অবশ্য সব আপনার ফাইবারের ট্যাঙ্ক হয়ে গেছে। আমি জানি না আমাদের দেশে এখনও ফাইবার করছে কিনা, বাট ইটস প্রিটি এক্সপেন্সিভ। এই ফাইবার করতে গেলে ট্যাঙ্ক অনেক 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 টাকা খরচ হয়। অনেকেই স্টেশন ছেড়ে দেয় এই কারণেই, যে এই ট্যাঙ্ক ফাইবারের করতে হয়েছে দেখে অনেকে ছেড়ে দিয়েছেন। যেমন আমার বোনেরই গ্যাস স্টেশন বিক্রি করে দেওয়া লাগছিল এই ইসের জন্য, এই কারণে যে এই ফাইবারের ট্যাঙ্ক করতে বলছিল। সো ইট ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ, তো ওরা বিক্রি করে দিয়েছিল তখন। তো যাই হোক, আমাদের দেশে এখনও ফাইবারের ট্যাঙ্ক হয়েছে কিনা আমি জানি না, বাট মনে হয় না। নর্মাল যেগুলো দেখলে মনে হয় যে খুব মানে এখনও সেই পুরোনো আমলের সেই সিমেন্ট সিস্টেমে, কংক্রিট সিস্টেমের ট্যাঙ্কে ইউজ করে তারা। তো যাই হোক, এখন যাচ্ছি আমি কিন্তু আরও কয়েকটা স্টেশন দেখছি মাঝখানে, সেইখানে আমি থামি নাই। এটা থামি নাই বিকজ ওইখানে ট্যাঙ্ক মানে যেই স্টেশনগুলো দেখে আমার কাছে খুব একটা রিলায়েবল মনে হয় নাই। আমি ওইখানে এর আগে কখনো যাই নাই, অ্যাকচুয়ালি কখনো ভরা হয় নাই, তো সুতরাং আমি ভরসা পেলাম না। তো চলে যাচ্ছে সেই পুরনো আমার সেই পুরনো স্টেশন, যেখান থেকে আমি এর আগে সবসময় তেল নিতাম, সেটা হচ্ছে ট্রাস্টে গিয়ে দেখি ট্রাস্টের অবস্থা কী। চলে আসছি ট্রাস্টের কাছাকাছি, প্রধান উপদেষ্টার কার্যালয় পার হয়ে যাচ্ছি, আর তারপরেই দেখি এই তো কাছে আসছে। এখন এই যে ট্রাস্ট সামনে, ঢুকে যাব ট্রাস্টে, দেখি তেল ওখানে আছে কিনা, নাকি ওইখানেও সমস্যা, খেয়ে জানে কেন তেল নাই হঠাৎ করে। এটা খুব উইয়ার্ড, কিন্তু ঢাকার একটা স্টেশনে মানে বেশ প্রাইম লোকেশনে বলতেছে তেল নাই। এটা খুবই একটা উইয়ার্ড কথা। হ্যাঁ, মানে এটা সাধারণত শোনার কথা না আর কি। ট্রাস্টে বিশাল লাইন দেখা যাচ্ছে, গাড়ির লাইন বিশেষ করে। চলে আসলাম কিউতে। ট্যাঙ্ক ফুল করে নিব, মেক শিওর যে তেল বেশি না দিয়ে দেয়। এটা একটা ব্যাপার, অনেক সময় তেল বেশি দিয়ে ফেলে এরা, মানে একদম উপচায় দেয়। উপচায় নিতে চাচ্ছি না, উপচায় নেওয়া খারাপ। আচ্ছা, তেল উপচায় নিলে যেই সমস্যা যেটা হয়, যে উপচে গেলে দেখা গেছে যে তেল ওভারফ্লো করে, এবং পাশের যে ড্রেন লাইন সেটা দিয়ে ইঞ্জিনের উপর পড়তে পারে তেল, দুর্ঘটনা ঘটতেই পারে। আর এছাড়াও তেল তো পড়ে যাওয়াটাও তো ঠিক না, কেন খামাকা পড়ে যাবে। এই কারণে উপচায় নেওয়াটা ঠিক না তেল। এই জন্য মানে আমি দেখতেছিলাম যে কি করে। এই হলো অবস্থা। দেখেন রোদটা খুব সুন্দর উঠছে। একটু আগে যেমন বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিটা কিন্তু এখন নাই, এখন রোদ ঝলমলে চারিদিকে, বাট রোদটা খুব সুন্দর, সুন্দর বাতাস, একেবারে টিনেজ সময়ের বিকেল মনে পড়ে যাচ্ছে। কারণ মানে এখানকার আশেপাশেই আমরা আড্ডা দিতাম, পাশে আমার বন্ধুর বাসা ছিল স্যার সৈয়দ রোডে, ওখানে আমাদের প্রতিদিন বিকেলের আড্ডা হইতো, তো টিনেজ বয়সের। আর আমরা মাঝে মাঝে হেঁটে চলে আসতাম, এখানে চলে আসতাম, সংসদে চলে যেতাম, তো বেশ মজা লাগতো। কিন্তু সেই সময়টা আসলে মনে পড়ে যায়, এরকম কচি রোদ দেখলে, আকাশে যখন কচি রোদ দেখি,
তখন খুব অন্যরকম লাগে। এই যে এরকমই সময় ছিল, দেখেন শুধু সময়ের ডিফারেন্স, একটা সময় চলে গেছে আর এখন আরও একটা সময় অনেক বছর পরে একই রাস্তা একই সব কিছু, এরকম আমরাও একসময় হারায় যাব, আসলে একসময় আমরাও থাকবো না। এই মাঠটাও অনেক আসলে মনে পড়ে, এই মাঠটার পাশেও অনেক বসেছি বন্ধুদের নিয়ে, অন্যরকম একটা অনুভূতি হয় যখন দেখি এগুলা, বেশ দুঃখের। চলে আসছি হোটেল গ্রিন। খিদা লাগছে ভাই, আমি যখন শাহিন হলের বাইরে আসতেছিলাম বিয়ে শাদির শাহী খাবারের ঘ্রাণে একদম ক্ষুধা লেগে গেছিল, কিচ্ছু করার নাই। তা এখন দেখি কিছু কিনে ফেলি, খিদা লাগছে, অনেক খিদা লাগছে, কিছু না খেয়ে বেরিয়েছি বাসার থেকে। এখন দাঁড়িয়ে আছি আমাদের মোহাম্মদপুরের এখানে গ্রিন হোটেল, অনেক পুরনো একটা হোটেল। এখানে আমরা প্রায় খেতাম আগে বন্ধুরা বসে, এখান থেকে কিছু খাবার কিনতে আসছি, চাপ ভাবতেছে তারা। ভাই নানমোট 3টা করে খালি সিনা দিও। এই বড় একটা, এটা বড় লাও। ভাই এটা বড় আছে, নানমোট 3টা দিয়ে আছে, একটা কি না। ভাজতেছে চাপের সাথে দেওয়া যে পেঁয়াজগুলোকে ভাজতেছে, এটা চাপের সাথে মিলিয়ে দেয়। চলে আসছি বাসায় এসে এখন বসবো খেতে। মানে বাসায় আসার সাথে সাথে আসলে সময় পাই নাই, তখন বেলা পড়ে যাচ্ছিল, আজ নামাজের সময় হয়ে গেছে। যাই হোক, তারপরে এখন খেতে বসতেছি। আর এখন সেগুলো খুলি, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, দেখি কি অবস্থা, আপনাদের একটু দেখাই, দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে এই যে চাপ ভাজতেছিল, দেখছেন যে চাপটা, এগুলা আসলে এই যে স্টেপলার দিয়ে আটকায় দেয়, চরম খারাপ। কিন্তু আমি একবার এরকম আমার খাবারের মধ্যে স্টেপলার পিন পাইছিলাম, এবং ভালো রেস্টুরেন্ট থেকে কেনা খাবারই। দিস ইজ সো সাকস। দাঁড়ান, দেখেন এই যে পিন, স্টেপলার পিন, এইটা হয়। আমি একদিন একটা ভালো রেস্টুরেন্টে এটা পাইছি, কিন্তু মানে খাবারের মধ্যে ছিল সেটা। আর এই হচ্ছে সেই বিফ চাপ, দেখে কিন্তু খুব ডেলিশিয়াস মনে হচ্ছে, ঠিক না? আর এখানে আছে রুমালি রুটি, আর আমি সাথে এখানে আমার নান দিছে ওরা, আর সামোসা নিয়েছিলাম। দেখলাম যে সামোসা ভেজে রাখছে, তো সামোসাগুলোও খুব ভালো লাগছিল, এখনও গরম আছে সামোসা, দেখতে পাচ্ছেন। সামোসা সহজে ভালো পাওয়া যায় না, বাট ওদের সামোসাটা ভালোই লাগছে আমার কাছে দেখে। গ্রিন হোটেল, এই হোটেলটা ছোটোবেলায় খাইছি, তখন খুব ভালো ছিল, আসলে খাবারগুলো মজার ছিল। তো মোহাম্মদপুরের পাশাপাশি দুইটা হোটেল ছিল, একটা ছিল হোটেল সাউদিয়া, একটা গ্রিন। তো সাউদিয়াটা চলে গেছে, গ্রিনটা মনে হয় আছে, আর এটা সম্ভবত আবাসিক হোটেল হয়ে গেছে, আই ডোন্ট নো, কারণ বলতেছিলাম, আমি শুনতেছিলাম। তো যাই হোক, খাই, দাঁড়ান। আচ্ছা, এই যে এখন এটা আমার পাতে উঠাই, আসলে দেখি ওর জন্য কী অবস্থা। এই কন্টেইনারগুলোও কি আসলে ফুড ফ্রেন্ডলি কিনা, আই ডোন্ট নো, মানে ফুড গ্রেড নাকি, আই ডোন্ট নো, প্লাস্টিকের। চাপটাকে কীভাবে দিছে, আই ডোন্ট নো। আচ্ছা, আমি নিচেরটা উঠে পেয়েছি। আচ্ছা, দেখ, উঠালাম।
ওই যে দেখলেন যে আমি দেখালাম যে একটা হাঁড়ির উপরে ভাজতেছে সেই রুটিটা, এখন আসলে নিয়ে আসছি থেকে আনপ্যাক করে এরকম আর অনেকক্ষণ রেখে দিছি তো এরকম হয়ে গেছে। আর এখানে সালাদ আছে, সেটা টেস্ট। আমি কিন্তু নানও নিছি, বাটার নান, বাট এটা দিয়েই খাই। শক্ত হয়ে গেছে, ম্যান, কাম অন। মুখে দেই, বিসমিল্লাহ। কাবাবের টেস্ট আছে, কাবাবটা টেস্ট লাগতেছে চাপের, যদিও চাপ একটু ডাইটা, এটা বেশ মজা। সালাদের মতো দিছে কি দেখি, বেশ ভালোই, মজাই, ঠান্ডা হয়ে গেছে এটাই, কিন্তু টেস্ট ভালো, চাপ হিসাবে টেস্ট ভালো। অনেক দোকানে চাপ খাইছি, সো ডিফারেন্সটা বুঝতে পারি। এটা খারাপ না, এখন ঠান্ডা হয়ে গেছে দেখে টেস্টটা একটু অন্যরকম লাগতেছে ঠান্ডা হয়ে যাওয়াতে। এখন আমি কি করবো জানেন, এটা মাইক্রোওয়েভে গরম করবো করে খাবো, তো সেটা তার আপনাদের দেখাইতে পারবো না, মজা। যাই হোক, আজকে অনেক দৌড়াদৌড়ি বলতে কি, যে তেল পেলাম না, এটা একটা ঝামেলা ছিল। আবার আসছিল ট্রাস্টে, সেখান থেকে তেল নিলাম। কি হইতেছে দেশে কে জানে, খাবারের ব্যাপারও এলোমেলো, ওই যে পিন মারা সব কিছু। তো যাই হোক, দেখা হবে সামনের ব্লগে। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না, আমার কিন্তু সাবস্ক্রিপশন দরকার, মানে আপনারা সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রিপশন বাড়ান। এই চ্যানেলটা আসলে এইভাবেই চলতেছে বছরকে বছর, কোনো মানে আমি আসলে মনোযোগ দিই নেই, দেখিবার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, টাটা।